অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিদায় নেওয়া শুরু করেছে, সবার সাথে বিদায়ী সাক্ষাৎ গ্রহণ করছে। এখন প্রশ্ন উঠতেছে, এই উপদেষ্টারা বিদায় নেওয়ার পর কে কোথায় পালাবে, তাদের সম্পদের হিসাব কে দিবে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হওয়ার পর থেকে এই মোটামুটি 17-18 মাস বাংলাদেশের অর্থগুলো কে কোথায় কিভাবে খরচ করেছেন, কোন খাতে কত খরচ হয়েছে, এগুলো হিসাব কে দিবে? আপনারা তারেক রহমান স্যারকে বুঝিয়ে দিয়ে যাবেন, একটা লিস্ট ধরাই দিবেন যে এখানে এত টাকা খরচ হয়েছে, এখানে এত টাকা খরচ হয়েছে। আর ভাঙ্গাচুরা এই অর্থনীতি নিয়ে তারেক রহমান স্যার যখন পুরোপুরি সফল হতে পারবে না, তখন জনগণ মনে করবে বিএনপি এসে আবারও লুটপাট শুরু করেছে। আমাদের কাছে পরিষ্কার করে হিসাব না দিয়ে উপদেষ্টারা কে কোথায় যাচ্ছে, কোথায় পালাচ্ছে এই বিষয়টা একটু পরে বলতেছি। তার আগে আপনারা যে বিদায় নিচ্ছেন, আপনাদের হিসাব কোথায়? আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হলেন, বিভিন্ন উপদেষ্টার পদে বসলেন, ছাত্র নেতা 3 জন বসলো, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। এদের বিরুদ্ধে তো অভিযোগের শেষ নেই। সেই অভিযোগের বিচার আপনারা দেখেছেন? সেই অভিযোগের তদন্ত কি এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে? আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার পিএস এর শত শত কোটি টাকা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেই হিসাব কে দিবে? সবার প্রশ্ন একটাই, হিসাব কে দিবে? এই অন্তর্বর্তীকালীন সরকার 5 আগস্টের পর 8 আগস্টে তারা সরকার গঠন করেছে, উপদেষ্টা পরিষদ গঠন করেছে, শপথ নিয়েছে। তারপর থেকে শিক্ষা খাতে কত টাকা ব্যয় করেছেন, চিকিৎসা খাতে কত টাকা ব্যয় করেছেন, সামরিক খাতে কত টাকা ব্যয় করেছেন, প্রশাসনিক খাতে কত টাকা ব্যয় করেছেন, নির্বাচনে কত টাকা ব্যয় হয়েছে, সেই হিসাব কি এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে? কেন দিল না? আমরা প্রকাশ্যে সেগুলো একসাথে কেন জানতে পারলাম না? আমরা টুকরো টুকরো করে এখানে একবার ওখানে একবার এগুলো মোটামুটি দেখেছি, কিন্তু কেন আমরা একসাথে জানতে পারতেছি না? আপনারা এই যে দেশের অর্থনীতির চাকা কিভাবে রেখে যাচ্ছেন, রিজার্ভ কত আছে, আগামী অর্থ বাজেটে কত টাকা বাজেট হতে পারে, এগুলোর হিসাব না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদায়ী সংবর্ধনা জানাচ্ছেন সবাইকে, সবার কাছ থেকে বিদায়ী শুভেচ্ছা নিচ্ছেন, সবার কাছে যাচ্ছেন এবং বলতেছে বিদায় বন্ধু। বিদায় বন্ধু কেন? আপনি তো বাংলাদেশেই থাকবেন, তাই না? নাকি বাংলাদেশ থেকে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করছেন? ক্ষমতা থেকে আপনি সরে দাঁড়াচ্ছেন। আপনি যদি ভালো কাজ করে থাকেন, আপনি জনগণের ক্ষমতায় থাকবেন, সেই ভালো কাজের প্রমাণগুলো দিয়ে যান। কোথায় কোন উন্নতি করেছেন, আপনার রিজার্ভে কত টাকা রাখতে পারলেন, রিজার্ভ কত টাকা এসেছে, সেখান থেকে কত টাকা ব্যয় করেছেন, সেগুলো সাধারণ জনগণের স্পষ্ট হওয়া দরকার। অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা রয়েছে, তারা সবাই প্রথম দিকে কিন্তু এটা একটা আওয়াজ উঠেছিল যে যারা উপদেষ্টা হচ্ছেন, আপনারা ক্লিয়ার করেন, আপনাদের সম্পদের হিসাব দেন, আপনারা কত টাকার সম্পদের মালিক বা কি পরিমাণ সম্পদের মালিক সেটা হিসাব দেন। আবার যখন উপদেষ্টা পদ থেকে আপনারা চলে যাবেন, ঠিক তখন আবারও জানিয়ে দিবেন যে আপনাদের কত টাকা মানে আয় হয়েছে, কত টাকা এদিক সেদিক করেছেন নাকি করেননি, সেটা আমাদেরকে জানাতে হবে। সেই কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা করে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকটা উপদেষ্টার হিসাব নিকাশ বাংলাদেশের জনগণ পই পই করে নেবেন, এবং আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান স্যার যখন সরকার গঠন করবেন, সেই সরকারও সেগুলো তুলে ধরবেন বলে আমরা আশা করছি। এখন এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পর উপদেষ্টারা কে কোথায় যাবেন? অনেকের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন আছে, অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা যুক্ত ছিলেন, বিভিন্ন পদে যারা আসিয়ান ছিলেন, তারা মানে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক নয়, অথবা দ্বৈত নাগরিক রয়েছে। দ্বৈত নাগরিক মানে বাংলাদেশেরও নাগরিক আবার বিদেশেরও নাগরিক। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সহকারী, বিশেষ সহকারী, যার মানে মর্যাদা ছিল প্রতিমন্ত্রী, তিনি গভীর রাতে বাংলাদেশ ত্যাগ করেছেন, এবং বাংলাদেশ ত্যাগ করার সময় তিনি যে পাসপোর্ট দেখিয়েছেন সেটা বিদেশি পাসপোর্ট। চিন্তা করেন, একজন বিদেশি নাগরিক বাংলাদেশের ক্ষমতায় বসলেন বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য। মানে বিদেশি লোকজন জানবে যে বাংলাদেশে কিভাবে উন্নয়ন করতে হবে, সেটা করেছেন। এটা আমাদের সামনে এসেছে। তিনি পালিয়ে গেছেন, আমি বলি তিনি পালিয়ে গেছেন।
পালিয়ে যদি না যেতেন তাহলে অন্তত এই বিএনপি সরকার গঠন করতো, মন্ত্রিপরিষদ গঠন হতো, দেশ পরিচালনা শুরু করতো, তখন আপনি আপনার কাজে যেতে পারতেন। যেহেতু আগেই গিয়েছেন, তার মানে আপনি পালিয়ে গিয়েছেন। এরপরে আর বাকি যেগুলো উপদেষ্টারা রয়েছে তাদের সম্পদের হিসাব আপনারা একবারে দিলেন যে আমাদের অতীতে এত ছিল, এখন এত হয়েছে। আমরা কিভাবে জানবো আপনাদের অতীতে সম্পদ এত ছিল? অনেক উপদেষ্টাদের স্ত্রীর সম্পদ বেড়েছে, সেটা আবার হিসাব দিয়েছে সেই উপদেষ্টারাই। এগুলোর তদন্ত করে কি বের করা হবে? দুদুকে বেশ কিছু যে অভিযোগ রয়েছে, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার, এপিএস এর বিরুদ্ধে, তো এগুলো কি পর্যালোচনা করা হবে? ইনশাল্লাহ করা হবে। কে কোথায় কি করেছেন, এদিক সেদিক করেছেন কিনা, সেগুলো বের হয়ে আসবে। কে ওই যে জামিন বাণিজ্য করেছেন, কে বিচারপতি নিয়োগ বাণিজ্য করেছেন, আবার কে মেয়র বাণিজ্য করেছেন, মেয়র নিয়োগের বাণিজ্য করেছেন। স্থানীয় সরকার ওই যে মন্ত্রণালয় থেকে যেই কিছু কিছু শোনা গেছে, এখানে মেয়র নিয়োগ, ওখানে মেয়র নিয়োগ, এগুলো যে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ, এগুলো বের হয়ে আসবে। 100% বের হয়ে আসতে হবে। এর আগে অনেকেই যদি দেশ ছেড়ে চলে যান তাহলে কি হবে? এখন দেশ ছেড়ে চলে যাওয়ার মতো তেমন কোনো খবর পাওয়া যাচ্ছে না। অনেকেই মনে করছেন বা অনেকে বলার চেষ্টা করতেছেন বিএনপির সাথে তারা একটা নেগোসিয়েশন করেছে, অর্থাৎ যারা ক্ষমতায় বসবে তাদের সাথে একটা নেগোসিয়েশন করেছে যাতে সেফ এক্সিট পাওয়া যায়, মানে কোনো ধরনের সমস্যা যেন ভবিষ্যতে না আসে। যদি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, অথবা এরা কতটা ক্লিন, কতটা স্বচ্ছতার সাথে ক্ষমতায় ছিল সেটা যদি পরিষ্কার করা না হয়, তাহলে নানা ধরনের প্রশ্ন কিন্তু উঠবে। যদি তারা মানে সৎ হয়ে থাকে, ন্যায্যভাবে যদি তারা ক্ষমতায় বসে থাকে, তারা যদি দেশ পরিচালনা সুষ্ঠুভাবে করে থাকে, কোনো দুর্নীতি, অনিয়ম, লুটপাট, ঘুষ বাণিজ্য যদি না করে থাকে, ভালো কথা, কোনো সমস্যা নাই, তাদের একবারে ক্লিন চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেন। কিন্তু যদি কোনো কিছুর সাথে তারা জড়িত থাকে, তার ব্যবস্থা কিন্তু নিতে হবে। যদি না নেওয়া হয়, তাহলে আবারও বলছি, জনগণ কিন্তু প্রশ্ন তুলবে। এবং একই সাথে দেখা গিয়েছে অনেকেই ওই যে সিরা স্যান্ডেল, সিরা জামা কাপড় পরে উপদেষ্টা পদে বসে এখন আলিশান বাড়িতে বসবাস করছে। সেগুলোর হিসাব সাধারণ জনগণ চাই, সেগুলোর হিসাব সাধারণ জনগণকে দিতে হবে। আপনারা দ্বৈত নাগরিক নিয়ে এসে বসাইছেন, বসিয়ে যদি কোনো দ্বৈত নাগরিক কোনো ধরনের দুর্নীতি করে থাকে, তাহলে সম্পূর্ণ দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যাবে। কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশি নাগরিক হিসাবে ক্ষমতায় বসিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে যদি দ্বৈত নাগরিকের কোনো কাউকে নিয়ে এসে তার পদে বসিয়ে থাকে, তাহলে সেই দায়ভার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। যদি ক্লিন থাকে, যদি পরিষ্কার থাকে, যদি তারা স্বচ্ছ থাকে, তাহলে সমস্যা নেই। কিন্তু অস্বচ্ছতার কোনো কিছু প্রমাণ যদি পাওয়া যায়, তাহলে তার ব্যবস্থা নিতে হবে। এখন আপনারা এই সব হিসাবগুলো জনগণকে দিচ্ছেন না, জনগণ জানতেছে না। বিএনপিকে আপনারা হিসাব দিয়েছেন কিনা এখন পর্যন্ত সেটা জানা যায়নি। কিন্তু এই হিসাব নিকাশ না নিয়ে বিএনপি ক্ষমতায় বসার পরে যদি বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার এটা খালি করে দিয়ে গেছে, ওটা খালি করে দিয়ে গেছে, রিজার্ভ খালি করে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় অর্থনৈতিক সমস্যা, এগুলো যদি বোঝানো হয়, তখন কিন্তু সাধারণ জনগণ বুঝবে না। বিএনপির পক্ষ থেকে এখনই স্বচ্ছ হিসাব জনগণকে দেখানো উচিত। জনগণ স্বচ্ছ হিসাব দেখুক, তারপরে এই বিএনপি সরকার গঠন করেছে, মন্ত্রিপরিষদ গঠন হোক, তখন তারা কি উন্নয়ন করবে, কতটুকু উন্নয়ন করতে পেরেছে, অন্তর্বর্তীকালীন সরকার কত রেখে গিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার ভবিষ্যতে কত উন্নতি করলো, কত রাখলো, সেটা যখন জনগণ দেখবে, জনগণ তৃপ্তি পাবে। তাছাড়া সাধারণ জনগণের মধ্যে কিন্তু সন্দেহ থেকেই যাবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।